আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আহ, আমাদের গুণগত রসায়নের বর্ণালী পর্ব 2 এর ক্লাস, অর্থাৎ সব মিলিয়ে আজকে আমাদের 18 নম্বর লেকচার। তো আজকে লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হোপফুলি তোমরা লেকচার 17 যেহেতু করেছো, তার মানে আমি জানি যে তোমরা বর্ণালী সম্পর্কে একদম যে বেসিক জিনিসপত্র সেটা তোমরা অলরেডি দেখেছো, তাই না? সো হোপফুলি আজকের ক্লাসে আমরা বর্ণালীর আরো ডিটেইলে জানতে পারবো। তো যারা যুক্ত হচ্ছে ঝটপট বাকিদেরকে একটু মেনশন করে ফেলো, যাতে আমরা সবাই মিলে আমাদের আজকের ক্লাসটা করতে পারি। হ্যাঁ, ওকে। সো বর্ণালী প্রকারভেদ আজকে মূলত জানবো। তার আগে আমরা একটু জানবো ওই যে যে 7 ধরনের যে রং রয়েছে, হ্যাঁ 7 ধরনের যে রং রয়েছে সে রংগুলো সম্পর্কে আমরা জানবো। যতগুলো অঞ্চল রয়েছে, মহাগামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, মাইক্রোওয়েভ, রেডিও, বেতার, হ্যাঁ এগুলো সম্পর্কে আমরা জানবো। তো যারা যুক্ত হচ্ছে দেরি না করে বাকিদেরকে একটু মেনশন করে দিতে পারো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? ইটস ওকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কার কি অবস্থা? তোমাদের কার কি অবস্থা জানায়ও। ওকে, তো চলো আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা চলো শুরু করে ফেলি। তো আজকের ক্লাসে আমরা প্রথমেই যেটা জানবো, সরি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস পড়েছিলাম। গত ক্লাসে আমরা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়েছি, বর্ণালী কি সেটা সম্পর্কে আমরা জেনেছি। হ্যাঁ, বর্ণালী কি, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, বেশ কয়েকটা সমীকরণ সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছিলাম, এবং কিভাবে বর্ণালীর সৃষ্টি হয়, কিভাবে কোন প্রসেসে বর্ণালীর সৃষ্টি হয় সেটা আমরা জেনেছি। তো আজকের ক্লাসে আমরা মূলত যেটা পড়বো, হ্যাঁ আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে জানবো, এবং একই সাথে আমরা জানার চেষ্টা করব যে আমাদের যতগুলো অঞ্চল রয়েছে, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যতগুলো রেডিয়েশন টাইপ রয়েছে, হ্যাঁ এই যে রেডিওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্সরে, গামা রশ্মি, সেগুলো একটা লিস্ট আমরা পড়বো। হ্যাঁ, ফাইন, কোন কলেজে ভর্তি হয়েছে জানিয়ে দিতে পারো। তো এবার আসো, প্রথমেই আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা দুটো সূত্র পড়েছিলাম, সেই দুটো সূত্র আগে লিখে ফেলি। গত ক্লাসে আমরা দুটো সূত্র পড়েছিলাম, সেই দুটো সূত্র আগে তোমাদের দেখাই। সূত্র দুইটা কি ছিল? সূত্র ছিল হচ্ছে E ইজ ইকাল টু এইচ নিউ ছিল, আর আরেকটা ছিল E ইজ ইকাল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? এই দুটো সূত্র গত ক্লাসে আমরা পড়েছিলাম। এখন আসো, তোমাদের প্রথমে একটা সূত্র শেখাবো। প্রথমে একটা সূত্র তো না, একটা নিমোনিক শেখাবো। সবাই আমার সাথে সাথে লিখবা এটা। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে এটা লিখবা। হ্যাঁ, সবাই আমার সাথে সাথে এটা লিখবা। ওকে, নিমোনিকটা অ্যাকচুয়ালি কি, চলো সেটা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে মহা মহা গামা মহাগামা রঞ্জন অতি, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মায়ের রেডিও। ঠিক আছে, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মায়ের রেডিও। হ্যাঁ, এখন এটা দিয়ে আমরা আসলে কি বুঝতে পারি? হ্যাঁ, তো চলো সেটাই তোমাদেরকে এখন বোঝাবো। এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কাজটা কি। এইটার তো কোনো না কোনো একটা ফাংশন আছে, তাই না? সেই ফাংশনটা আসলে কি, চলো সেটাই আমরা জানার চেষ্টা করব।
সেটাই জানার চেষ্টা করব। এইটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে জিনিসপত্রগুলো মনে রাখবো সেটা হচ্ছে মহা মানে মহাজাগতিক। মহা মানে কি? মহাজাগতিক। মহাজাগতিক রশ্মি, মহাজাগতিক আলোক রশ্মি। হ্যাঁ, এরপর গামা মানে হচ্ছে গামা রশ্মি। গামা মানে কি? গামা রশ্মি। রঞ্জন মানে হচ্ছে এক্স রে রশ্মি। তোমরা নিশ্চয়ই সবাই জানো রঞ্জন মানে হচ্ছে এক্স রে রশ্মি। অতি বেগুনি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট, মানে অতি মানে হচ্ছে অতি বেগুনি। অতি বেগুনি। সবাই নিমোনিকটা একটু মুখস্থ করো। দৃশ্যমান মানে হচ্ছে যে ভিজিবল বা দৃশ্যমান। হ্যাঁ, দৃশ্যমান। এরপর অবলা মানে হচ্ছে অবলোহিত। অবলোহিত। অবলা মানে হচ্ছে অবলোহিত। মায়ের মানে হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। এবং রেডিও মানে হচ্ছে রেডিও ও বেতার। রেডিও ও বেতার। হ্যাঁ, রেডিও ও বেতার। আচ্ছা, আসো একটু রিভাইজ করে ফেলি আমরা। ঠিক আছে, আমরা একটু রিভাইজ করে ফেলি। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। এটা এইভাবে কেন মুখস্থ করব? এটার পেছনে একটা কারণ আছে। এটার পেছনে একটা কারণ আছে। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। সবাই আমার সাথে সাথে মুখস্থ করো। মহাগামা রঞ্জন অতি, মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। এটা মুখস্থ করার পেছনে অনেকগুলো কারণ আছে, অনেক কিছুতে কাজে লাগবে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালী যখন ম্যাথ করব তখন দেখবা এর অনেক বেশি কাজে লাগছে। এটা তখন অনেক বেশি কাজে লাগছে। তো সবাই একটু ভালো মতো মনোযোগ দাও। মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। আচ্ছা, মহা মানে হচ্ছে মহাজাগতিক, গামা মানে হচ্ছে গামা রশ্মি, রঞ্জন মানে হচ্ছে এক্স রে রশ্মি, অতি মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি। অতিবেগুনিকে আমরা কি বলি? আল্ট্রাভায়োলেট বলি। অতিবেগুনিকে আমরা কি বলি? আল্ট্রাভায়োলেট বলি। অবলোহিতকে আমরা ইনফ্রারেড বা আইআর বলি। ঠিক আছে, দৃশ্যমান। অবলা মানে অবলোহিত। মায়ের মানে হচ্ছে মাইক্রোওয়েভ। রেডিও মানে হচ্ছে রেডিও বেতার। সবাই এটা মুখস্থ করে ফেলো। এটা মুখস্থ করলে লাভটা কোথায় সবাই একটু খেয়াল করবা এবার। লাভটা দেখো, আমরা যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি, আমরা যখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি তখন না কি হচ্ছে জানো? এই যে দেখো, এইটা কি? ওয়েভলেন্থ। এইটা কি? এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মানে কি? ওয়েভলেন্থ মানে হচ্ছে ল্যামডা। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো, রেডিও ওয়েভস এর তরঙ্গ দৈর্ঘ্য 30 মিলিমিটার। মাইক্রোওয়েভস হচ্ছে 30 মিলিমিটার থেকে 1 মিলিমিটারের মধ্যে। এরপর ইনফ্রারেড হচ্ছে 1 মিলিমিটার থেকে শুরু করে 700 মিলিমিটারের মধ্যে, তাই না? আবার এরপর দেখো দৃশ্যমান গেল, ওই যে ভিজিবল লাইট। ভিজিবল লাইট হচ্ছে 400 থেকে 700 মিলিমিটার, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। আচ্ছা, আল্ট্রাভায়োলেট কি 10 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটারের মধ্যে। এক্স রেটা কি 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটারের মধ্যে। আবার গামা রেটা কি 0.01 ন্যানোমিটার। হ্যাঁ, তাই না? দেখো, গামা রেটাকে 0.01 ন্যানোমিটারের কম। এটা কিন্তু তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তোমরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখো, তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক এই ভ্যালুগুলো মুখস্থ করা। এই ভ্যালুগুলো মুখস্থ করা অ্যাকচুয়ালি গামা রশ্মি, রঞ্জন রশ্মি, হ্যাঁ, তারপর আল্ট্রাভায়োলেট রশ্মি, ইনফ্রারেড রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত, তোমরা যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তোমরা আসো, এই যে ভিজিবল লাইট, ভিজিবল লাইটের বর্ণ কয়টা? ভিজিবল লাইটের বর্ণ হচ্ছে 10টা। ভিজিবল লাইটের বর্ণ হচ্ছে 7টা। ভিজিবল লাইটের বর্ণ কয়টা? 7টা। বেনি, আসহ, কলা। এই বেনি, আসহ, কলা কিন্তু মুখস্থ করতে হবে। এদের তরঙ্গ দৈর্ঘ্যও মুখস্থ করতে হবে, কারণ যখন হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ম্যাথ করব তখন তোমাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বের করো এবং বর্ণটাও আমাকে আইডেন্টিফাই করে দেখাও। সো তুমি ম্যাথ করে দেখলা যে তুমি কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছ, তখন তখন সেই তরঙ্গ দৈর্ঘ্যের এগেইনস্টে ওইটার বর্ণটা কি হবে সেটাও তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে যদি তোমার এই ভ্যালুটা মুখস্থ না থাকে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবা না।
তো এবার আসো, এই যে এটা আমরা এভাবে কেন মুখস্থ করছি, এটার পেছনে কারণ হচ্ছে মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মায়ের রেডিও। কারণ উপর থেকে তুমি একটু দেখো, গামা থেকে রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রঞ্জন রশ্মি থেকে আল্ট্রাভায়োলেটের বেশি, আল্ট্রাভায়োলেট থেকে দৃশ্যমানের বেশি, দৃশ্যমান থেকে ইনফ্রারেডের বেশি, ইনফ্রারেডের থেকে মাইক্রোওয়েভের বেশি, মাইক্রোওয়েভ থেকে রেডিওর বেশি, তাই না? এখানে দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7, আমি এখানে 8টা লিখেছি। দেখো ওখানে মহাজাগতিকটা নাই, জাস্ট গামা থেকে শুরু করে রেডিও পর্যন্ত তো আছে, তাই না? এখানে মহাটা শুধু নাই, মহা, হ্যাঁ, ওখানে মহাজাগতিকটা নাই, গামা আছে। এখানে তুমি শুধু নতুন করে মহাজাগতিকটাকে অ্যাড করে নিতে পারো, হ্যাঁ, মহাজাগতিকটাকে অ্যাড করে নিতে পারো, মহাজাগতিক। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 সবগুলোই দেখো আমি এখানে লিখে দিয়েছি। এবার আসো, তুমি দেখেই বুঝতে পারছো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, বাট কোনটার পরে কোনটা সেটা তো তোমার মনে নাই। তোমার যদি এরকম প্রশ্ন করে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেটাকে উত্তর করতে পারবা? এই প্রথম 4টা দিয়ে বললো কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তোমার কি মনে আছে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম? মুখস্থ করতে হবে না, মুখস্থ না থাকলে তো আর জানতে পারবা না, মুখস্থ না থাকলে তো আর জানতে পারবা না, তাই না? মুখস্থ থাকলেই না তখন তুমি জানতে পারছো, মুখস্থ থাকলেই না তখন তুমি জানতে পারছো। সো এই জন্যই অ্যাকচুয়ালি আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করেছি। দেখো এবার এইখানে এর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই না? এর তরঙ্গ দৈর্ঘ্য কম, তাইলে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে রেডিওর, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই না? তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, এটুকু তো ক্লিয়ার। উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। তাহলে মহাগামা রঞ্জনীতির মধ্যে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার? অতিবেগুনির। আবার অতিবেগুনি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার? মাইক্রোওয়েভের। বুঝতে পারছো? এইবার আসো, প্রথমেই এটা কেন লিখেছিলাম আজকের ক্লাসের শুরুতে, এই যে এটা তুমি একটু বলো তো, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক ভাবে সম্পর্কিত, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আবার তুমি নিশ্চয়ই এইটা জানো, নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা, তাই না? নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা, নিউ ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক বলো তো? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো নিউ এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর আরেকটা সম্পর্ক, শক্তি এবং কম্পাঙ্ক কিন্তু সমানুপাতিক, শক্তি এবং কম্পাঙ্ক কিন্তু সমানুপাতিক। দেখো এই তিনটা জিনিসে অ্যাকচুয়ালি আমাদের লাগবে, এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমাদের লাগবে। দেখো কি বললাম, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি ব্যস্তানুপাতিক, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে তুমি আমাকে বলো, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার কম্পাঙ্ক কম, আবার যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার কম্পাঙ্ক বেশি। তাই হওয়ার কথা না? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, অর্থাৎ মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে মহাজাগতিক আলোক রশ্মির কম্পাঙ্ক সব থেকে বেশি, মহাজাগতিক আলোক রশ্মির শক্তি সব থেকে বেশি। আবার রেডিও বা বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যদি সব থেকে বেশি হয়, তাহলে রেডিও বা বেতার তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে কম, শক্তি সব থেকে কম। এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, এটাই তোমাদেরকে আসলে বোঝানোর জন্য এত কিছু বলছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম তার মানে কি শক্তি বেশি, শক্তি কি হবে? বেশি, শক্তি বেশি। আবার নিউ মানে কম্পাঙ্ক বেশি। তাইলে এবার নিচে চলে আসো, তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার মানে কি শক্তি হচ্ছে কম, আবার কম্পাঙ্ক হচ্ছে কম, কম্পাঙ্ক কম শক্তিও কম। বুঝতে পারছো? তাইলে যে সচরাচর প্রশ্ন হয় নিচের কোন আলোক রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম, কোন আলোক রশ্মির শক্তি সব থেকে বেশি, কম্পাঙ্ক বেশি, এই ধরনের প্রশ্ন কি আর আটকাবা কখনো? শুধু একটা জিনিসই মনে রাখবো, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও,
মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। দেখো খুব সহজেই না মনে থাকছে এই সিকোয়েন্সটা। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে কম্পাঙ্ক কমতে থাকে, উপর থেকে নিচের দিকে গেলে শক্তি কমতে থাকে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক দুইটাই ব্যস্তানুপাতিক, আর শক্তির সাথে কম্পাঙ্ক সমানুপাতিক। আচ্ছা এবার তাহলে তোমাকে যদি বলি যে এই আলোক রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তুমি বলবা রেডিও। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, মহাজাগতিক। যদি মহাজাগতিক না থাকে তাহলে গামা রশ্মি। আচ্ছা কার কম্পাঙ্ক সব থেকে কম, তাহলে এবার কোথায় উত্তর খুঁজবো, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। কার কম্পাঙ্ক সব থেকে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। কম্পাঙ্ক সব থেকে কম, যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, রেডিও। তোমাকে বুঝতে পেরেছো এটা? এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ভার্সিটি বেসিক, কলেজ অ্যাডমিশন টেস্ট সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। আমরা ঠিক এভাবে পড়ি না, এই জন্য এই টপিকটা আমাদের কাছে কঠিন লাগে। আমরা এভাবে পড়ি না বলে টপিকটা এভাবে আমাদের কাছে কঠিন লাগে। এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? এটুকু পর্যন্ত হোপফুলি তোমাদের বুঝে যাওয়ার কথা। হ্যাঁ অনেক সহজ না? দেখো পুরো টপিকটা কিন্তু একদম গুলায় খাওয়াই দেওয়া বলে না, গুলায় কিন্তু খাওয়াই দিছি, একদম গুলায় খাওয়াই দিছি পুরো টপিকটা। ঠিক আছে, এরপর কখনো ভুল হবে না। এইচএসসি তে লাগবে, অ্যাডমিশনে লাগবে, দুটো সময়, একাডেমিকে লাগবে, অ্যাডমিশনে লাগবে। তাহলে সবাই মুখস্থ করে ফেলো। মুখস্থ করে ফেলো কি? মুখস্থ করেছো এতদিন বেনিয়া সহ কলা, এখন আমি কি মুখস্থ করাইলাম? মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। তোমার যে কোনো বন্ধুকে কলেজে যে জিজ্ঞাসা করে দেখো, ওরা কিন্তু পারে না এভাবে। হ্যাঁ তাইলে মুখস্থ করো, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও, মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা মেয়ের রেডিও। সবকিছু শেষ, কম্পাঙ্ক শেষ, তরঙ্গ দৈর্ঘ্য শেষ, শক্তি শেষ। ঠিক আছে, আবার দেখবে এটাও মনে থাকবে 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত, 0.01 ন্যানোমিটার থেকে কম, তারপর 10 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত, 400 থেকে 700, এরপর 700 থেকে 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত, 1 মিলিমিটার থেকে 30 মিলিমিটার পর্যন্ত, 30 মিলিমিটার থেকে উপরের দিকে। মুখস্থ করা সহজ হয়ে যাবে। এইবার আসো একজন মহাশয়কে নিয়ে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দৃশ্যমান। দৃশ্যমানটা অ্যাকচুয়ালি কত জানো? দৃশ্যমান অ্যাকচুয়ালি 380 থেকে 780 ন্যানোমিটার। হ্যাঁ দৃশ্যমানটা কত? 380 থেকে 780 ন্যানোমিটার। চলো এটাও মুখস্থ করাই দিচ্ছি তোমাদের, এটাও মুখস্থ করাই দিচ্ছি। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? 380 থেকে 780, 380 থেকে 780 পর্যন্ত। হ্যাঁ এবার দৃশ্যমান আলোর জন্য আমাদের কি ছন্দটা মনে আছে? সেটা হচ্ছে বেনিয়াস হকলা, তাই না? বেনি আস হকলা, আস হ কলা, বেনি আস হকলা। এবার আসো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এটা আমাদের মুখস্থ আছে। বাট এখন আমরা কি করব? হ্যাঁ ক্লাস শেষে জানানো হবে রবিউল সৌরভ। এখন আমরা কি করব? এগুলো সবগুলোর তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করবো। এটা মুখস্থ রাখতেই হবে, এছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। এটা তোমাকে মুখস্থ করতেই হবে, এছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। কারণ কি জানো? ম্যাথ করতে হলে তোমাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, ম্যাথ করে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। সেই সূত্র শেখাবো তোমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে, এবং বলবে কোন বর্ণ, কি বলবে, কোন বর্ণটা সৃষ্টি হয় সেটা তোমাদেরকে বলবে। তাই প্রথমে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, অ্যান্ড দেন তোমাকে বলবে তরঙ্গ দৈর্ঘ্য বের করার পরে কোন বর্ণ সৃষ্টি হয় সেটা বলবে। এখন দেখো তুমি ম্যাথ করে দেখলা যে 447 ন্যানোমিটার আসলো ম্যাথে, তাহলে কোন বর্ণ বলবা? 447 যদি হয় তাহলে দেখো তো এই যে নীল বর্ণ। ধরো 487 ন্যানোমিটার হইলো, তাহলে তখন বলবো আসমানি বর্ণ। আসো কেমনে মুখস্থ করবা সেটা তোমাদেরকে বলি। আমাদের পরের পয়েন্টটা মনে রাখার দরকার নেই, 380 থেকে 424 না, ওইটাই দেখো আবার স্টার্টিং পয়েন্ট, ওইটাই দেখো আবার স্টার্টিং, ওইটাই স্টার্টিং, ওইটাই স্টার্টিং, ওইটাই স্টার্টিং, ওইটাই স্টার্টিং। আমাদের কাজটা কি জানো? আমাদের কাজটা হচ্ছে শুধু প্রথম লাইনটা মনে রাখা। এই যে এইটুকু শুধু মুখস্থ রাখা, এইটুকু মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে না? তো চলো আমরা মুখস্থ করে ফেলি। 380, 424, 450, 500, 575, 590, 647 মুখস্থ হয়ে গেছে না? এবার মুখস্থ করো 380, 424, 450, 500, 575, 590, 647 শেষ। দেখো তো ভুল হয়েছে কোনো? 380 ভুল হয় নাই। তাহলে এইটাই আগেরটার লো আপার লিমিট, পরেরটার লোয়ার লিমিট মানেই হচ্ছে আগেরটার আপার লিমিট।
দেখো সহজ না? আমার সাথে সাথে মুখস্থ করো, সবাই মুখস্থ করো একবারে এক নিঃশ্বাসে। 380, 424, 450, 500, 450, 500, 575, 590, 647, শেষ। এটা কোনো ব্যাপার? এইটা কিন্তু ম্যাথে অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, ম্যাথের জন্য অনেক বেশি কাজে লাগবে। সো বলছি, এখন বিশ্বাস করছো না, ম্যাথ করতে যে যখন আটকে যাবা তখন আমার কথা মনে পড়বে। ঠিক আছে? ইভেন এই যে এই ভ্যালুগুলোও ইম্পর্টেন্ট, সিকোয়েন্সটাও অনেক ইম্পর্টেন্ট। এই বোর্ডে আমি যা যা লিখেছি, আজকে যা যা লিখলাম, এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তাইলে আরেকবার বলছি, 380, 424, 450, হ্যাঁ 424 যদি হয় তাহলে আগেরটা নিব আমরা। হ্যাঁ, আগেরটা নিব। যদিও এই ধরনের কেজে পড়বা না, হ্যাঁ এই ধরনের কেজে পড়বা না। সো শাহরিয়ার হক যেটা বলেছ, এই ধরনের কেজে পড়বা না। তাহলে 380, 424, 450, 500, 575, 590, 647। আর এটা হচ্ছে মহাগামা রঞ্জনীতি দৃশ্যমান অবলা মাইক্রোওয়েভ রেডিও। হোপফুলি তোমাদের এটা মুখস্থ হয়ে গিয়েছে। তো চলো এবার আমরা বর্ণালী প্রকার ভেদে চলে যাব। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলে ফেলো, এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। এবার আমরা চলে যাব বর্ণালী প্রকার ভেদে। হ্যাঁ, এবার আমরা কোথায় চলে যাব? বর্ণালী প্রকার ভেদে। তো চলো এবার আমরা চলে যাব প্রকার ভেদে। হ্যাঁ, কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে ফাইন, এই তো। হ্যাঁ স্যার, প্র্যাকটিস শিট কই পাবো? আপডেট দেওয়া হবে। ফাইন, আচ্ছা এইবার আসো, আমরা চলে যাচ্ছি কোথায়? আমরা এবার চলে যাব, আমরা এবার চলে যাব বর্ণালীর প্রকার ভেদে। হ্যাঁ, আচ্ছা তার আগে তোমাদের একটা টপিক একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী এবং বিচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেই। হ্যাঁ, নিরবচ্ছিন্ন বর্ণালী এবং বিচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে। হ্যাঁ, বিচ্ছিন্ন বর্ণালী এবং নিরবচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে তোমাদেরকে একটু আইডিয়া দেই। হ্যাঁ, তো আসো এখন দেখো, ইমিশন স্পেকট্রাম আর কন্টিনিউয়াস স্পেকট্রাম, এই দুইটা জিনিস দেখো। হ্যাঁ, কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে হচ্ছে কন্টিনিউয়াস ভাবে যেই বর্ণালীটা সৃষ্টি হয়। দেখো চেহারাটা দেখো। বিচ্ছিন্ন বর্ণালী আর নিরবচ্ছিন্ন বর্ণালীর মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। হ্যাঁ, কিছুটা ডিফারেন্স আছে। তোমরা হয়তো চেহারা এটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারছো। এখন বিচ্ছিন্ন এবং নিরবচ্ছিন্ন বর্ণালীর মধ্যে আসলে পার্থক্য কি তোমরা অলরেডি দেখেছো। বর্ণালী বলতে আমরা আসলে কি বুঝি? বর্ণালী বলতে আমরা আসলে বুঝি এই যে কতগুলো
কালারের সমষ্টি, তাই না? এই যে কালারের সমষ্টি, কতগুলো কালারের সমষ্টিকে আমরা বলছি বর্ণালী। এর আগে তোমরা দেখেছো কতগুলো কালারের সমষ্টিটাই হচ্ছে বর্ণালী। এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বর্ণালী। আরো কালার আছে, আমরা চাইলে অনেক কালার ইউজ করতে পারবো, অনেক কালার ইউজ করতে পারবো। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বর্ণালী। আচ্ছা, তা যদি হয়ে থাকে সব একটু খেয়াল করো। বর্ণালী বেসিক্যালি আমরা দুই ধরনের বর্ণালী সম্পর্কে তোমাদেরকে বেসিক আইডিয়াটা দিব। হ্যাঁ, তো প্রথমে এসে দেখো নিরবচ্ছিন্ন। হ্যাঁ, তো এই যে দেখো হট গ্যাস, হট গ্যাস থেকে বললাম এই হট গ্যাসটা হচ্ছে হট হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, হট হাইড্রোজেন গ্যাস, হট হাইড্রোজেন গ্যাস, হট হাইড্রোজেন গ্যাস। এটা কই থেকে পেলাম? এই হট মানে এই যে তাপটা আমরা কই থেকে পেলাম? তাপটা পেলাম হচ্ছে আমরা সূর্য থেকে। তাপটা পেলাম কই থেকে? সূর্য থেকে আমরা পেলাম। হ্যাঁ, সূর্য থেকে পেলাম। এবার এই যে হট হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ, হট হাইড্রোজেন গ্যাস, এই গ্যাস কি করবে? হট, হ্যাঁ, হট, যেহেতু অনেক উত্তপ্ত, বুঝছো, অনেক উত্তপ্ত। সো সে যে কাজটা করবে, এখানে আমরা একটা স্প্লিট রাখতে পারি, এখানে আমরা একটা স্প্লিট রাখতে পারি, এখানে আমরা একটা স্প্লিট রাখতে পারি। হ্যাঁ, স্প্লিটের কাজটা কি? ওই যে আলোটা পাস করলাম, সে আলোটা পাস করার পরে এই ছোট্ট ছিদ্র দিয়ে যেন সে আলোটা যাতে বিকিরিত হইতে পারে। এবার আসো, ওই যে গত ক্লাসে পড়াইছিলাম না শোষণ এবং বিকিরণ, শোষণ এবং বিকিরণ টপিকটা পড়াইছিলাম না গত ক্লাসে, যে কোন ধরনের আলো আমরা চোখে দেখব সেটা ডিপেন্ড করে। ধরো আমার এই কালারটা ব্ল্যাক কেন দেখা যাচ্ছে, এটার পেছনে কারণ হচ্ছে আমার এখানে কোন আলো পড়ছে, কোন বস্তুর উপর যখন আলো পড়ে, ধরো এখানে 7 বর্ণের আলো পড়ছে, বাট কালো কেন দেখা যাচ্ছে? কারণ বাকি বর্ণগুলো শোষিত হয়ে যাচ্ছে, বাকি বর্ণগুলো শোষিত হয়ে ব্ল্যাক কালারটা বিকিরিত হচ্ছে। বুঝতে পারছো? ব্ল্যাক কালারটা এখান থেকে বিকিরিত হয়ে যাচ্ছে, বাকি কালারগুলো কিন্তু শোষিত হয়ে যাচ্ছে, শোষিত হয়ে যাচ্ছে। গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে কোন কালারটা অ্যাকচুয়ালি আমি দেখতে পাবো, কোন কালারটা অ্যাকচুয়ালি আমি দেখতে পাবো, যেটা বিকিরিত হয়ে যাচ্ছে, বিকিরিত হচ্ছে, বাকি সব কালার শোষিত হয়ে যাচ্ছে, ব্ল্যাক কালারটা কিন্তু বের হয়ে যাচ্ছে। এই জন্য আমি কিন্তু ব্ল্যাক দেখছি। আবারও বুঝো, কনসেপ্টটা বুঝো। আলো পড়ছে, আলো পড়ছে, অ্যান্ড দেন বাকি কালারগুলো শোষিত হয়ে যাচ্ছে এবং বিকিরিত হচ্ছে যে কালারটা, সেটাই আমরা দেখছি। সো এখানে এসে দেখো, এখানে এসে দেখো, এই যে আমরা প্রিজমের ভেতর দিয়ে যখন আলো পাস হয়ে যাচ্ছে, তখন এই যে এমিশন স্পেকট্রামে আমরা কি কি কালার দেখছি দেখো। ম্যাক্সিমাম জায়গা দেখো ব্ল্যাক, ম্যাক্সিমাম জায়গা ব্ল্যাক, বাট মাঝে মধ্যে দেখো কি পাচ্ছি, কোথাও রেড, কোথাও গ্রিন, কোথাও ব্লু, কোথাও ভায়োলেট, এই কালারগুলো আমরা দেখছি, এই কালারগুলো আমরা দেখছি। কেন জানো? কারণ বিচ্ছিন্ন হয়ে হয়ে, বিচ্ছিন্ন হয়ে হয়ে আমার এই প্রিজমের ভেতর দিয়ে বর্ণটা বের হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে হয়ে বর্ণটা বের হচ্ছে। বাট আমি যদি এমন হতো যে আমি যদি কোল্ড নিতাম, হ্যাঁ কোল্ড, সে অনেকগুলো কালার কিন্তু শোষণ করে নিত। ধরো এখানে আমি নিচ্ছি হচ্ছে কোল্ড হাইড্রোজেন, হ্যাঁ কোল্ড হাইড্রোজেন যদি আমি নেই, তখন ব্যাপারটা আসলে কি হয় দেখো, দুটো ঘটনা, দুটো কিন্তু দুরকম ঘটনা, দুরকম ঘটনা। তখন সে কালার শোষণ করছে, শোষণ করার ফলে কি হচ্ছে জানো? শোষণ করার ফলে যে যে জায়গাগুলো শোষণ করছে সেই সেই জায়গাগুলো তো আমি কালার দেখতে পাচ্ছি না, তাই না? সেই সেই কালারগুলো আমি দেখতে পাচ্ছি না। তখন কি হয়, এই যে এর মাঝখানে মাঝখানে এই যে কিছু কিছু জায়গায় আমি কিন্তু কালার দেখছি না। এই যে দেখো স্পেকট্রামে এই এই জায়গাগুলোতে কিন্তু দেখো ব্ল্যাক কালার দেখছি, ব্ল্যাক কালার দেখছি। এবং ফাইনালি দেখো, ফাইনালি কি হচ্ছে দেখো, ফাইনালি দেখো একটা কালার একটা কালারের সাথে কিন্তু মিশে যাচ্ছে, একটা কালার একটা কালারের সাথে মিশে যাচ্ছে। বাট আমি যখন বিচ্ছিন্ন বর্ণালী দেখছি, বিচ্ছিন্ন মানে একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন, একটা থেকে দেখো আরেকটা কালার বিচ্ছিন্ন। এটার পেছনে কারণ কি দেখো, এই যে আমার যে হট গ্যাসটা নিচ্ছি আমি যখন স্প্লিটের ভেতর দিয়ে এবং প্রিজমের ভেতর দিয়ে আলোটাকে পাস করছি, তখন তখন দেখো এই যে এই মাঝখানের যে অংশগুলো একটা কালার থেকে আরেকটা কালার আলাদা, একটা কালার থেকে আরেকটা কালার আলাদা। দেখো এই যে এখানে এসে দেখো এই যে মাঝখানে ব্ল্যাক অংশগুলো, তার মানে কি
এইখানে এই আলোগুলো শোষিত হচ্ছে, বাকি অংশগুলো বিকিরিত হয়ে যাচ্ছে। দেখো শোষিত হওয়ার পরে যেগুলো বিকিরিত হচ্ছে ম্যাক্সিমাম আলো শোষিত হয়ে যাচ্ছে, বাকি অংশগুলো কিন্তু বিকিরিত হচ্ছে। ম্যাক্সিমাম আলো শোষিত হয়ে দেখো যেটুকু বিকিরিত হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখো আমাদের খুব অল্প পরিমাণ শোষিত হচ্ছে, বাকি সম্পূর্ণটা বিকিরিত হয়ে যাচ্ছে। সম্পূর্ণটা যখন বিকিরিত হয়ে যাচ্ছে আমি সেই কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? দেখো সম্পূর্ণটা যখন বিকিরিত হয়ে যাচ্ছে আমি কিন্তু চোখে সেই কালারগুলো দেখতে পাবো। আবারও বুঝো, এটা একটা আবারও বুঝো, যে ধরলাম আমার এটা ব্ল্যাক দেখাচ্ছে, কেন জানো? বেনি আসো হকলা সবগুলো কালার এটার উপরে পড়েছে, বাকি সবগুলো কালার শোষিত হয়েছে, এই কালারটা নির্গমন হয়েছে, বিকিরিত হয়েছে, এই জন্য আমি এই কালারটা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এখানে এই কালারগুলো কেন দেখা যাচ্ছে? কারণ এই কালারগুলো বিকিরিত হয়ে গেছে। এই যে প্রিজমের ভেতর দিয়ে এই কালারগুলো না বিকিরণ ঘটেছে। এই যে প্রিজমের ভেতর দিয়ে যে এইভাবে কালারগুলো বিকিরিত হয়েছে, প্রিজমের ভেতর দিয়ে এইভাবে কালারগুলো বিকিরিত হয়েছে, এই যে এইভাবে একদম একদম দেখো কন্টিনিউয়াস, হ্যাঁ, নিরবচ্ছিন্নভাবে বিকিরিত হচ্ছে, নিরবচ্ছিন্নভাবে বিকিরিত হচ্ছে, নিরবচ্ছিন্নভাবে বিকিরিত হচ্ছে এইভাবে, হ্যাঁ। বাট তুমি যদি এখানে আসো তখন কি হচ্ছে? তখন জিনিসটা অনেকটা এরকম হইছে যে এইখান থেকে একটা আলো, তারপর ধরো এইখান থেকে একটা আলো, তারপর ধরো এইখান থেকে একটা আলো, এই যে বিচ্ছিন্নভাবে সে আলোগুলোর বিকিরণ ঘটেছে, বিচ্ছিন্নভাবে সে আলোগুলোর বিকিরণ ঘটেছে। এই জন্য মাঝখানে মাঝখানে দেখো কালো অংশ তুমি দেখতে পাচ্ছ। সো এইটাই হচ্ছে বেসিক্যালি, এই দুইটা চিত্র অনুযায়ী তোমরা হয়তো বুঝতে পারছো বিচ্ছিন্ন বর্ণালী এবং নিরবচ্ছিন্ন বর্ণালীর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, ভিজুয়াল পার্থক্যটা কি। হ্যাঁ, ওকে ওকে ওকে। রংধনু বাঁকা হয় কেন, রংধনু সোজা থাকে না কেন? হ্যাঁ, থিংক ইউ গট ইট। ওকে, থ্যাংক ইউ, গট ইট, ফাইন, কজ দ্য আর্থ ইজ রাউন্ড। ইয়েস, দেখো সো এরকমই হয়, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী বিস্তৃত হয়। হ্যাঁ, ফাইন। আরো মজার জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, হোপফুলি তোমরা আসলে ক্লিয়ার হবা। আরো মজার জিনিস দেখাচ্ছি, প্রকারভেদের মধ্যে গেলেই তোমরা জিনিসপত্র আরো সহজভাবে বুঝতে পারবা। হ্যাঁ, প্রকারভেদের মধ্যে গেলেই তোমরা আসলে জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবা। শোষণ বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী যখন তোমাদেরকে বোঝাবো তখনই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, ওকে, তো চলো এবার আমরা প্রকারভেদে যাবো। বর্ণালীর প্রকারভেদ, বর্ণালী কত প্রকার? হ্যাঁ, আমরা যাচ্ছি বর্ণালীর প্রকারভেদের মধ্যে। বর্ণালীর প্রকারভেদ, বর্ণালী কত প্রকার? প্রাইমারি উৎপত্তি অনুসারে আমরা একটা ক্লাসিফিকেশন করি, উৎপত্তি অনুসারে একটা ক্লাসিফিকেশন করি, এন্ড দেন হচ্ছে গঠন অনুসারে। হ্যাঁ, তো উৎপত্তি অনুসারে দুই প্রকার, একটা হচ্ছে শোষণ বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। বর্ণালী কিন্তু বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন দুরকমই হইতে পারে, বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন দুইটাই হইতে পারে, বিচ্ছিন্ন নিরবচ্ছিন্ন দুইটাই হইতে পারে, ডিপেন্ড করছে সোর্সের উপরে, কতটুকু শোষণ করছে, কতটুকু বিকিরণ করছে, ওই প্রসেসের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ দুরকমই হইতে পারে এরকম। হ্যাঁ, এই যে একটা একটা সাথে লেগে আছে নিরবচ্ছিন্ন, আর এই যে এটা হচ্ছে যে এমিশন। হ্যাঁ, মানে এমিশন মানে বিকিরণ, এটা হচ্ছে বিকিরণ বর্ণালী, আর এটা হচ্ছে কন্টিনিউয়াস মানে হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী। হ্যাঁ, সো শোষণ এবং বিকিরণ আমরা দুইটা সম্পর্কে জানবো, একদমই ডিটেইলে জানবো, খুব সহজে বুঝে যাবা। হ্যাঁ, একদম সহজে বুঝে যাবা। এটা হচ্ছে উৎপত্তি অনুসারে, উৎপত্তিটা কই থেকে হচ্ছে দেখবা। আমরা যখন তোমাদেরকে শোষণ বর্ণালী পড়াবো, আমরা যখন শোষণ বর্ণালী পড়াবো, ঠিক আছে, তো তখন দেখবা যে আমরা নিচ্ছি হচ্ছে কোল্ড হাইড্রোজেন। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন গ্যাস, কোল্ড হাইড্রোজেন গ্যাস নিচ্ছি আমরা। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন গ্যাস নিচ্ছি। আবার আবার যখন দেখবা বিকিরণ বর্ণালী নিচ্ছি, মানে ঠান্ডা, ও তাহলে কি করছে? তখন সূর্যের আলো থেকে তাপটাকে শোষণ করছে। আবার বিকিরণ মানে কি? তখন হট হাইড্রোজেন গ্যাস নিব আমরা, হট হাইড্রোজেন গ্যাস নিব। হ্যাঁ, সোর্স হিসেবে। তারপরে কি উৎপত্তিটা কই থেকে হচ্ছে, উৎপত্তিটা কই থেকে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, নাদিয়া ইসমিন ইতি, ভাই আমার সাপেক্ষে আকাশ তো বাঁকা দেখা যায় না, তুমি জাস্ট মানে এখান থেকে এই রুমের মধ্যে বৈশা থেকে
দেখলে তো হবে না, পড়ার টেবিলে বসে থেকে দেখলে তো আসলে বুঝতে পারবা না। অ্যাকচুয়ালি যেই শেপের হয় সেটা তোমাকে জানতে হবে। গঠন অনুসারে 3 প্রকার: পারমাণবিক বা রেখা বর্ণালী, আণবিক বা গুচ্ছ বর্ণালী, আর একটা হচ্ছে নিরবচ্ছিন্ন বর্ণালী। নিরবচ্ছিন্ন বর্ণালী কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলেছি, তাই না? আবার গুচ্ছ বর্ণালী দেখাবো, গুচ্ছ গুচ্ছ করে অণু ইউজ করলেই, মানে জাস্ট এখানে আমরা দেখবো পরবর্তীতে আমরা অণু ইউজ করছি, অণু অণু হইলে গুচ্ছ, এখন আমরা পরমাণু ব্যবহার করছি। হ্যাঁ, পারমাণবিক বা রেখা বর্ণালী এটাই হচ্ছে পরমাণু ব্যবহার করব। সো এই টার্মটা ব্যাখ্যা করলে, এই দুটো টার্ম ব্যাখ্যা করলে দেখবা সবকিছু তোমার কাছে ক্লিয়ার। এই দুটো টার্ম ব্যাখ্যা করলে তোমার কাছে দেখবা সব ক্লিয়ার। তোমরা বই থেকে ক্লিয়ার হইতে পারো না, আজকে দেখবা সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। আজকে দেখবা তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাবসর্পশন আর এমিশন পড়াবো এখন। হ্যাঁ, অ্যাবসর্পশন আর এমিশন পড়াবো। তো এবার আসো, প্রথমেই আসো শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। এই যেটা শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী। হ্যাঁ, অ্যাবসর্পশন আর আরেকটা হচ্ছে এমিশন। হ্যাঁ, অ্যাবসর্পশন আর হচ্ছে এমিশন বর্ণালী। ওকে, এটাকে কি বলা হয়? এটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাটমিক অ্যাবসর্পশন। স্পেকট্রাম, রাইট? অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রাম, অ্যাটমিক এমিশন স্পেকট্রাম, অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম। এইটা হচ্ছে অ্যাটমিক এমিশন। হ্যাঁ, এমিশন স্পেকট্রাম, ঠিক আছে? তো এটাকে যেমন সংক্ষেপে কি বলা হয়, এটাকে যেমন সংক্ষেপে কিন্তু এটাও বলা হয় এএএস বলা হয়। হ্যাঁ, এএএস। আর এটাকে বলা হয় এইএস। এটা একটু মাথায় রাখতে পারো। হ্যাঁ, তো তখন নামটা একটুখানি চেঞ্জ হয়, সেটা হচ্ছে পারমাণবিক শোষণ বর্ণালী, আর এটা হচ্ছে পারমাণবিক বিকিরণ বর্ণালী। হ্যাঁ, নামের আগে তখন পারমাণবিক শব্দটা যুক্ত হয়ে যায়। একই কথা, একই কথা। পারমাণবিক শোষণ বর্ণালী, পারমাণবিক বিকিরণ বর্ণালী, পারমাণবিক শোষণ বর্ণালী, পারমাণবিক বিকিরণ বর্ণালী, এটা আসবো আমরা। হ্যাঁ, কিছুক্ষণ পরেই আসবো। তো দেখো, অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ। দেখো, আমরা সূর্য থেকে আসা আলোকে আমরা কনসিডার করছি। হ্যাঁ, সূর্য থেকে আসা আলোকে কনসিডার করছি। হ্যাঁ, প্রথমে দেখো শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী। হ্যাঁ, সূর্য থেকে আসা আলোকে আমরা কনসিডার করছি। ধরো সূর্য থেকে, সূর্য আঁকানোর চেষ্টা করলাম, অনেক কষ্টে সূর্যটা আঁকতে পেরেছি। হ্যাঁ, তোমরা আরো সুন্দর করে সূর্য আঁকতে পারো। সূর্যকে আমরা ড্র করলাম। সূর্য থেকে আসা আলো যদি এমন হয়, এমন হয়, এই যে সূর্য থেকে আসা, সূর্য থেকে আসা আলো। হ্যাঁ, এখানে আমরা কনসিডার করছি হচ্ছে, এখানে আমরা কনসিডার করছি এর মধ্যে অনেকগুলো হাইড্রোজেন অণু আছে। হ্যাঁ, অনেকগুলো হাইড্রোজেন আছে। কোল্ড হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন পরমাণু, কোল্ড হাইড্রোজেন ওয়াটার, কোল্ড হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন গ্যাস। গ্যাস বলতে অ্যাকচুয়ালি আমরা পরমাণুকেই বোঝাচ্ছি। হ্যাঁ, কোল্ড হাইড্রোজেন গ্যাস, কোল্ড হাইড্রোজেন গ্যাস, ঠান্ডা হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, ঠান্ডা হাইড্রোজেন গ্যাস। এবার এ কি কাজ করবে বলতো? এই যে কাজটা করবে, সে হচ্ছে এই যে সূর্য থেকে আসা যে তাপ, ও তো কোল্ড, তাই না? ও সেটা শোষণ করবে, ওই তাপটাকে সে শোষণ করবে। তাপ, গত ক্লাসে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এক এটা হইতে পারে, আরেকটা হচ্ছে এখানে তুমি যদি লো প্রেসার দাও আর হাই ভোল্টেজের এনার্জি দাও, তাইলেও কিন্তু বর্ণালী সৃষ্টি হবে, তাই না? এই যে আলো থেকে
এই যে সূর্যের আলো থেকে তড়িৎ চুম্বকীয় বিকিরণ পড়িয়েছিলাম না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়িয়েছিলাম গত ক্লাসে, যারা যারা ছিল না তাদের হয়তো এটা মিস করে গিয়েছো। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তড়িৎ চুম্বকীয় বিকিরণ আকারে কিন্তু এটা বিকিরিত হইতে হইতে আসে। এখন এখান থেকে আমরা স্পেকট্রাম পাবো, বর্ণালী পাবো, বাট এখানে এই যে এটা যে শোষণ করছে, শোষণ বর্ণালী, অথবা তুমি চিন্তা করো এখানে যদি লো প্রেসার এবং এবং আমরা যদি হাই ভোল্টেজের এনার্জি দেই, হাই ভোল্টেজ যদি এখানে দেই, তখন এখানে কি হবে, হাই ভোল্টেজের এনার্জি দিলে এখান থেকে আমরা স্পেকট্রাম পাবো বা বর্ণালী পাবো। ঠিক আছে, গত ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছি, এটা পড়িয়েছি এটা। হ্যাঁ, এখন আসো, এই যে যে আলোটা, সে আলোটা তো এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাকে আমরা একটা স্প্লিটে, একটা দেখো এই যে একটা স্লিটের ভেতর দিয়ে, আমরা একটা স্লিটের ভেতর দিয়ে কি করব, এই আলোটাকে আমরা কি করব, একটা স্লিটের ভেতর দিয়ে আমরা ডিরেকশন করব। হ্যাঁ, সো ডিরেকশন করব কিভাবে, এই যে এভাবে। সো আলোটা তখন কি হচ্ছে, এই যে এখান থেকে বের হয়ে প্রিজমের ভেতর দিয়ে যাবে, আলোটা তখন একটা প্রিজমের ভেতর দিয়ে যাবে। প্রিজমের ভেতর দিয়ে যাওয়ার পরে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, যেহেতু শোষণ করেছে, এখান থেকে শোষণ করেছে, আগের ওই পয়েন্টটা চিন্তা করো, বাকি কালারগুলো কি বিকিরণ হয়ে গেছে না, এখান থেকে যে কালারগুলো সে শোষণ করেছে বাকি সবগুলো কালার বিকিরিত হয়ে গেছে। ধরলাম এখানে বেনি আসহ কলার মধ্যে একটা কালার শোষণ করছে, বাকি সবগুলো কালার কি বিকিরিত হয়ে গেছে, একটা কালার শোষণ করছে বাকি সবগুলো বিকিরণ হয়েছে, একটা কালার শোষণ করছে বাকি সবগুলো কালার বিকিরিত হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে কি কি কালার বিকিরিত হয়েছে, এখান থেকে কি কি কালার বিকিরিত হয়েছে একটু দেখো। এটা কিন্তু কনসেপ্টের জন্য তোমাদেরকে বুঝতেই হবে কি কি কালার বিকিরিত হয়েছে। ধরো কি কি কালার বিকিরিত হয়েছে, তাহলে তুমি দেখলা কি কি কালার বিকিরিত হয়েছে, কি কি কালার বিকিরিত হয়েছে। এই যে যে কালারগুলো আমি এখন লিখছি, এই কালারগুলো সব বিকিরিত হয়ে গেছে, এই কালারগুলো সব বিকিরিত হয়ে গেছে। হ্যাঁ, এই কালারগুলো সব বিকিরিত হয়ে গেছে, এই যে যে কালারগুলো দেখছো এই কালারগুলো সব বিকিরিত হয়ে গেছে, এই কালারগুলো সব কি হয়েছে, বিকিরিত হয়ে গেছে, এই যে এই কালারগুলো সব বিকিরিত হয়ে গেছে। হ্যাঁ, এখন এখন মাঝখান থেকে ওই যে শোষিত হলো না, তখন দেখবা মাঝখান থেকে কি হচ্ছে, এই যে এই অংশগুলোতে তুমি দেখবা একটা করে দাগ দেখছো, ব্ল্যাক দাগ দেখছো, ওই যে শোষণ ঘটেছে। এটা যেহেতু শোষণ, বাট এটা কিন্তু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাই না, মানে নিরবচ্ছিন্ন ভাবে ঘটছে, নিরবচ্ছিন্ন ভাবে। এই জন্য দেখো একটার সাথে আরেকটা কিন্তু মিশে গেছে। দেখো কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়াইলাম, এই যে নিরবচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন একটার সাথে আরেকটা কিন্তু মিশে গেছে, দেখো একটার সাথে আরেকটা কিন্তু মিশে গেছে। সো ডিটেক্টর তুমি এভাবে দেখতে পাবা, ডিটেক্টর। হ্যাঁ, ডিটেক্টরে তুমি ঠিক এইরকম জিনিস দেখতে পাবা। হ্যাঁ, ঠিক একদম এরকম দেখতে পাবা। হ্যাঁ, ডিটেক্টরে তুমি ঠিক এইরকম জিনিসটা দেখতে পাবা। ঠিক আছে, এই যে ডিটেক্টরে তুমি কিন্তু ঠিক এইরকম জিনিস দেখতে পাবা। সো এই যে দেখো আলটিমেটলি এখানে যা দেখলা এখানেও কিন্তু সেম ব্যাপারটাই। সো দেখো খুবই সহজ না, শোষণ করছে, শোষণ করছে। দেখো তোমাদেরকে ইলেকট্রন দিয়ে তোমাদেরকে বোঝাই, ইলেকট্রন দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো এইটা হচ্ছে মৌল, এটা এই যে দেখো ইলেকট্রন অবস্থান করছিল কোথায়, ধরো ইলেকট্রন অবস্থান করছিল হচ্ছে এইখানে, ইলেকট্রন অবস্থান করছে এখানে, ইলেকট্রন অবস্থান করছে। হ্যাঁ, তো তার যদি অবস্থান করে, সে যখন শক্তি শোষণ করছে, সে যখন বাইরে থেকে শক্তি শোষণ করছে, শোষণ করছে। হ্যাঁ, এই যে সে যখন শোষণ করছে, তখন সে শক্তি শোষণ করে কোথায় অবস্থান করবে বলতো, সে এইখান থেকে এইখানে চলে আসবে। এই যে এখানে শোষণ করলো, সে যেহেতু শক্তি শোষণ করেছে, তাহলে বর্ণালীতে সে শক্তি শোষণ করলে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটালে অবস্থান করবে। সে যেহেতু শক্তি শোষণ করেছে, তাহলে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে সে অবস্থান করবে। বুঝতে পারছো, উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে সে এখন অবস্থান করবে। তাহলে শক্তি দেখো, এখানে শক্তিটা কিন্তু শোষণ হয়েছে, শোষণ, শোষণ হলে কি হবে, সে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে অবস্থান করবে। সো বিকিরণ হইলে নিশ্চয়ই উল্টো ঘটনাটা ঘটার কথা। সো শোষণ হয়েছে, সে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে অবস্থান করবে এখন। তাহলে আবার প্রথম থেকে দেখো,
সূর্যালোক থেকে যে শক্তিটা আসছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা তোমাদেরকে বলেছিলাম, এই যে দেখো কোল্ড হাইড্রোজেন গ্যাস, এইটা সেই শক্তিটাকে শোষণ করছে, শোষণ করে নিচ্ছে, অ্যাবসর্ব করে নিচ্ছে। এরপর স্লিটের ভেতর দিয়ে যখন প্রিজমের উপর সেটা পড়ছে, তখন আমরা বিভিন্ন কালারের বর্ণ দেখতে পাচ্ছি। তো এই যে বর্ণগুলো ডিটেক্টরে দেখলে আমরা এরকম দেখতে পাবো। এখন সে যেহেতু শোষণ করছে, বর্ণালীতে সে কি হচ্ছে, ইলেকট্রন লাফিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যাচ্ছে। তাহলে বিপরীতে এখানে দেখো, পরটাতে আমরা আসি। এই যে দেখো, এবার কি নিচ্ছি আমরা, এবার আমরা নিব হচ্ছে হট। ওখানে আমরা কোল্ড নিয়েছিলাম, এবার নিব হট। তাহলে এইটা হচ্ছে কি, এইটা এখন দেখো সব বুঝে যাবা। হট হাইড্রোজেন গ্যাস, হট হাইড্রোজেন গ্যাস। এবার সূর্য থেকে আমরা যদি আবারও সেই সূর্যটাকে ড্র করার চেষ্টা করি, হ্যাঁ, তুমি দেখো, মানে তুমি জাস্ট জিনিসটা চিন্তা করো, হ্যাঁ, মানে বিহাইন্ড দ্য সিনে কি আছে আসলে, এই যে হট হাইড্রোজেন গ্যাস, ওইবার সে কি করবে, এবার তো অলরেডি সে হট, তাই না, হট হাইড্রোজেন গ্যাস। তো এবার সে কি করবে, শক্তি বিকিরণ করবে। এবার সে শক্তি কি করবে, ছেড়ে দিবে, তাই না, শক্তি ছেড়ে দিবে, শক্তি বিকিরণ করবে। এবার হ্যাঁ, স্লিটের ভেতর দিয়ে পাঠাচ্ছি, এন্ড দেন এটা যদি প্রিজমের মধ্যে যায়, এটা যখন প্রিজমের ভেতর দিয়ে যাচ্ছে, প্রিজমের ভেতর দিয়ে, তখন অ্যাকচুয়ালি আমরা কি পাবো, আমরা বিভিন্ন কালার পাবো। আমরা কি পাবো জানো, দেখো, এই যে এরকম ভাবে আমরা বিভিন্ন কালার পাবো। আমরা তখন বিভিন্ন কালার পাবো, দেখো, এই যে এরকম পাবো আমরা তখন পাবো এই যে এরকম বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো আমরা তখন, বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো আমরা তখন, এই যে বর্ণালীতে আমরা তখন বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। হ্যাঁ, দেখো, এই যে বিভিন্ন ধরনের আমরা কালার দেখতে পাবো তখন, এই যে এরকম বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো। অর্থাৎ তখন আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। এবং ডিটেক্টরে খেয়াল করে দেখো, ডিটেক্টরটা কিরকম, ডিটেক্টরে তখন আমরা দেখবো যে মাঝে মধ্যে ডিটেক্টর ম্যাক্সিমাম কালার গুলো যখন আমরা বিকিরিত হয়ে যাচ্ছে, শক্তি যখন বিকিরিত হয়ে যাচ্ছে, তখন দেখো আমরা বিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাবো। তখন এই যে দেখো, আমরা কিছুক্ষণ আগে বললাম না, নিরবচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন বর্ণালী আমরা দেখতে পাবো। দেখো, এই যে ডিটেক্টরে আমরা কি পাচ্ছি, বিচ্ছিন্ন বর্ণালী দেখতে পাচ্ছি, বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি। এবং এই যে ভিন্ন ভিন্ন কালারের ডোরা দেখতে পাচ্ছ। তোমাদের এখন নিশ্চয়ই মনে পড়ছে এই যে বিচ্ছিন্ন বর্ণালীর কথা মনে পড়ছে, তাই না? বললাম না, নিরবচ্ছিন্ন কিংবা বিচ্ছিন্ন দুইটাই হতে পারে, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। এবং আমরা যদি এভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবা। তো ইলেকট্রন এখন অবস্থান করছে কোথায়, ইলেকট্রন অবস্থান করছে এখানে। শক্তি যেহেতু বিকিরণ হয়েছে, সে অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে এই জায়গাতে অবস্থান করবে। শক্তি যেহেতু বিকিরণ হয়েছে, সে তখন অবস্থান করবে, শক্তি বিকিরণ করে এখানে অবস্থান করবে, নিম্ন শক্তি স্তরে অবস্থান করবে। শক্তি শোষণ করলে যদি সে উচ্চ শক্তি স্তর বিশিষ্ট অরবিটে প্রবেশ করে, তাহলে শক্তি বিকিরণ করলে কি হবে, নিম্ন শক্তি স্তর বিশিষ্ট অরবিটে প্রবেশ করবে। স্বাভাবিক না? শক্তি শোষণ করলে যদি নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, শক্তি শোষণ করলে যদি উচ্চ শক্তি স্তরে বিকিরণ করে, দেখো উচ্চ শক্তি স্তরে অবস্থান করে, শক্তি যখন বিকিরণ করছে, ওই যে আবারও সেটা একটা ফ্লোরের সিঁড়ি দিয়ে চিন্তা করো, তুমি যখন নিচ থেকে উপরের দিকে উঠছো, তোমার কিন্তু আরো শক্তি শোষণ করতে হচ্ছে। আবার বিপরীতে তুমি যখন শক্তি বিকিরণ করছো, তার মানে কি, তুমি সিঁড়ির উপর থেকে নিচের দিকে একটু একটু করে নামছো, উপর থেকে নিচের দিকে একটু একটু করে নামছো। এখানে ব্যাপারটা তাই, তুমি যখন বিকিরণ করছো, তখন দেখো উপর থেকে নিচের দিকে একটু একটু করে তুমি নামছো। এই যে দেখো, তোমার প্রবাহটা এই দিকে, বুঝতে পারছো? সো এই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালীর জন্য। শক্তির বিকিরণটা হচ্ছে এখানে, বুঝতে পারছো, শক্তির বিকিরণটা হচ্ছে, আর ওখানে লাইট বা শক্তির শোষণটা হচ্ছিল। হ্যাঁ, এখানে লাইট অথবা শক্তি শোষণ হচ্ছিল, বাইরে থেকে শক্তি শোষণ হচ্ছিল,
আর এখান থেকে কি হবে, শক্তি বিকিরণ হবে। হ্যাঁ, লাইট অথবা শক্তি, শক্তি এখানে বিকিরণ ঘটবে, শক্তি বিকিরণ ঘটবে। আমি একদম ছবি এঁকে এঁকে একদম এক্সপ্লেইন করে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম। দেখো তো এখন অনেক সহজ হয়ে গেছে না? বর্ণালী জিনিসটাই তো তোমাদের কাছে এখন সহজ হয়ে যাওয়ার কথা, মানে বর্ণালী ব্যাপারটাই তো তোমাদের কাছে এখন সহজ হয়ে যাওয়ার কথা। মানে বর্ণালী ব্যাপারটাই তোমাদের কাছে এখন সহজ হয়ে যাওয়ার কথা। এখন বলো এটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার হইলেই তোমাদের বর্ণালী নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলে ফেলো। ফাইন, ক্লিয়ার। এই তো সবাই দেখি বলছো ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো অটোমেটিক্যালি স্পেকট্রাম, স্পেকট্রামে এসে দেখো জিনিসটা দেখো, এই যে বর্ণালী সম্পর্কে আমরা বলছি না, বর্ণালী সম্পর্কেই বলছি। দেখো এখানেই জিনিসটা আরো সহজভাবে ক্লিয়ার করা আছে। দেখো দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে নিরবচ্ছিন্ন ভাবে তুমি দেখো একটা থেকে একটা আলাদা করতে পারছো না। হ্যাঁ, একটা হচ্ছে এমিশন, এমিশন, আর একটা হচ্ছে অ্যাবসর্পশন। হ্যাঁ, একটা দেখো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, একটার সাথে আরেকটা তুমি কিন্তু আলাদা করতে পারছো না, ফিউশন হয়ে যাচ্ছে। আরেকটা এবার দেখো এমিশন মানে কি বলতো? এমিশন মানে কি ছিল? এমিশন, এমিশন মানে হচ্ছে বিকিরণ ছিল। আবার দেখো অ্যাবসর্পশন মানে হচ্ছে শোষণ, অ্যাবসর্পশন মানে হচ্ছে শোষণ। এই দুটো কি অলরেডি আমরা পড়ে ফেলেছি না? পড়ে ফেলেছি। এটা ছিল হচ্ছে বিকিরণ, নিচেরটা হচ্ছে শোষণ। শোষণ এবং বিকিরণ বর্ণালী তো অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি তোমাদেরকে। তো দেখো এই যে এমিশন মানে বিকিরণ বর্ণালীতে কি হচ্ছে দেখো, ওই যে মাঝে মাঝে তুমি ওই প্যালেট গুলো দেখতে পাচ্ছ, কালার গুলো দেখতে পাচ্ছ। আবার শোষণে কি হচ্ছে দেখো, ওই যে বর্ণগুলো আলাদা হচ্ছে। তো অ্যাবসর্পশনে কি হচ্ছে দেখো, এই যে কন্টিনিউয়াস স্পেকট্রাম থেকে দেখো বর্ণগুলো আলাদা আলাদা, বাট মাঝখান থেকে দেখো কি হচ্ছে, এই যে ব্ল্যাক অংশ দিয়ে আলাদা আলাদা করতে পারছো। হ্যাঁ, আলাদা করতে পারছো। সো এটা হচ্ছে বেসিক পার্থক্য, তোমরা যদি চিত্রটা দেখো। এবার এখানে এসে দেখো, এখানে এসে দেখো পারমাণবিক বা রেখা বর্ণালী, পারমাণবিক বা রেখা বর্ণালী অলরেডি কিন্তু এই দুইটা তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। অ্যাবসর্পশন এবং এমিশন কিন্তু অলরেডি ডান, তাই না? অলরেডি ডান, অলরেডি এই পোরশনটা ডান। এবার আণবিক বা গুচ্ছ বর্ণালীর ব্যাপারটা দেখো, আণবিক বা গুচ্ছ বর্ণালীর ব্যাপারটা দেখো। এখানে তুমি চিন্তা করো, এটা তোমরা অলরেডি বুঝে ফেলেছো। হ্যাঁ, প্যাকেট প্যাকেট আকারে। এখানে যদি আমি অণু নেই, এতক্ষণ ধরে পরমাণু নিচ্ছিলাম, এখানে যদি আমি অণু নেই, বুঝো, এখানে যদি আমি অণু নেই, অণু নিলেই কি হয়ে যাচ্ছে না? দেখো আণবিক বা গুচ্ছ বর্ণালী জাস্ট অণু নিলেই হয়ে যাবে। হ্যাঁ, ধরো আমি হট অণু নিলাম, হট অণু নিলাম। এবার কি করলাম, স্লিটের ভেতর দিয়ে আমি জাস্ট পাস করলাম। হ্যাঁ, এবার এটা যখন প্রিজমের ভেতর দিয়ে পাস হইতে থাকবে তখন অ্যাকচুয়ালি আমরা কি পাবো, গুচ্ছ গুচ্ছ আকারে। হ্যাঁ, ধরো জিনিসটা কি হবে, গুচ্ছ গুচ্ছ আকারে এরকম হবে। এই যে এরকম একটা গুচ্ছ, এরকম একটা গুচ্ছ। হ্যাঁ, আবার ধরো এই যে এরকম একটা গুচ্ছ পাচ্ছি আমরা, গুচ্ছ গুচ্ছ পাচ্ছি। হ্যাঁ, গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হবে। হ্যাঁ, গুচ্ছ গুচ্ছ আকারে, গুচ্ছ গুচ্ছ আকারে নির্গত হবে। বাট এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। তুমি যদি শুধু হাইড্রোজেন নাও তাহলে একই কালার পাইতে থাকবা, বুঝতে পারছো? তুমি যদি হাইড্রোজেন নাও তাহলে একই কালারের প্যালেট পাইতে থাকবে। মানে যখন অণু নিচ্ছ, অণু নিচ্ছ তার মানে কি, অণুর মধ্যে অনেকগুলো পরমাণু থাকছে না? অণুর মধ্যে কি অনেকগুলো পরমাণু থাকছে। আর তুমি যখন পরমাণু নিচ্ছ, একই পরমাণু, একই পরমাণু, একটাই রেখা পাচ্ছ। আর এখানে রেখা সমষ্টি পাচ্ছ। কারণ কি, তুমি যখন কনসিডারই করছো কি, তুমি যখন কনসিডারই করছো হচ্ছে অণু, অণু যখন কনসিডার করছো তখন এরকম রেখাগুচ্ছ পাবা। ঠিক আছে, তখন এরকম রেখাগুচ্ছ পাবা। তাহলে এখানে ডিটেক্টরে কি হবে, এই যে এরকম গুচ্ছ পাইতে থাকবা।
ঠিক আছে, তখন এরকম কি হবে, গুচ্ছ পাইতে থাকবা, তখন এরকম গুচ্ছ পাইতে থাকবা, এরকম তখন কি হবে, গুচ্ছ পাইতে থাকবো আমরা। ঠিক আছে, এরকম গুচ্ছ 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 করে আমরা পেতে থাকবো। ঠিক আছে, তখন কি হবে, এরকম গুচ্ছ গুচ্ছ করে আমরা পেতে থাকবো। সো হোপফুলি এ পর্যন্ত তোমাদের সবার সবকিছু ক্লিয়ার, হোপফুলি তোমাদের এ পর্যন্ত সবার সবকিছু ক্লিয়ার, তাই না? সো এই হচ্ছে আমাদের বেসিক ক্লাসিফিকেশন। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, আরইউ পাউডার পড়বো, কিভাবে মৌল শনাক্তকরণ করা যায়, নাসরের রেখা, আরইউ পাউডার পড়বো। ঠিক আছে, তারপর অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা পড়বো, এন্ড দেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী শুরু করব আমরা। সো আশা করছি তোমরা সবাই এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছো, আশা করছি তোমরা সবাই এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছো। বাসায় একটু স্টাডি করতে হবে, কারণ এই পয়েন্টগুলো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না, বর্ণালী তোমাদের কাছে কঠিন লাগবে। হ্যাঁ, বর্ণালীতে এই জিনিসপত্রগুলো লাগবেই লাগবেই লাগবে, মানে নো কম্প্রোমাইজ। হ্যাঁ, এটা লাগবেই। সো বলো তোমাদের সবকিছু ক্লিয়ার হলো কিনা, তোমাদের সবকিছু ক্লিয়ার হলো কিনা সবাই একটু জানায় ফেলো। গত ক্লাসটা তোমরা যারা করনি, তোমাদের বেসিক কাজ হচ্ছে গত ক্লাসটা করে ফেলা। হ্যাঁ, তোমরা যারা গত ক্লাসটা করনি, গত ক্লাসটা করবা, তাইলে তোমাদের জিনিসপত্রগুলো আরো ইজিলি বুঝতে সুবিধা হবে। ধরো ওখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে বর্ণালী কি। হ্যাঁ, ওখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে বর্ণালী কি, বর্ণালী কি, তারপর ম্যাক্স প্লাঙ্ক এর কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, এই দুইটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের আলটিমেট আইডিয়াটা আসে, এবং ওইখান থেকে কিন্তু এই সূত্রগুলো আসছে। তুমি যদি এই সূত্রগুলো ভালো মতো না বুঝো, এই সূত্রগুলো ভালো মতো যদি না বুঝো, তাইলে কিন্তু তুমি কোনো ম্যাথ করতে পারবা না, তাইলে তুমি এখানকার কনসেপ্টটাও ধরতে পারবা না। হ্যাঁ, এখানকার কনসেপ্টও কিন্তু ধরতে পারবা না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এরকম প্রশ্ন হয়, কার কম্পাঙ্ক সব থেকে বেশি, এখান থেকে একটা দিছে, এখান থেকে একটা দিছে, এখান থেকে একটা দিছে, এখান থেকে একটা দিছে। এখন গ্যাপ করে যখন দিবে, তখন যদি তোমার জিনিসটা সিকোয়েন্স মনে না থাকে, তুমি গ্যাপের উত্তর করতে পারবা না, তাই না? সো হঠাৎ হঠাৎ করে যখন কোন একটা গ্যাপ থেকে প্রশ্ন দিবে, তখন কিন্তু তুমি উত্তর করতে পারবা না। সো এই জন্য সিকোয়েন্সটা যেমন মনে রাখতে হবে, তেমনি সূত্রগুলো মনে রাখলেই তুমি মনে রাখতে পারবা তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি এবং কম্পাঙ্ক এদের মধ্যে আসলে তুলনাটা কিভাবে। তরঙ্গ দৈর্ঘ্য, শক্তি এবং কম্পাঙ্ক, এই তিনের মধ্যে আসলে সম্পর্কটা। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। আবার শক্তি এবং কম্পাঙ্ক হচ্ছে সমানুপাতিক। তিনটাই মাথায় রাখতে হবে, ম্যাথের জন্য, ইনফরমেশনের জন্য, লজিকের জন্য মনে রাখতে হবে। হ্যাঁ, আবার আসো। আচ্ছা, এটা তো তোমাদের বলা হয়নি, উপর থেকে নিচের দিকে গেলে এখানে কি হচ্ছে বলো তো? উপর থেকে নিচের দিকে গেলে এখানে, উপর থেকে নিচের দিকে গেলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়ছে না? এখানেও কি সেম না? দেখো তো, উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই না? তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে এবার আমাকে বলো, কোন আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি? কোন আলোর কম্পাঙ্ক সব থেকে বেশি? যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক কম না, কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি, শক্তি বেশি, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এখানে কি লিখবো? শক্তি কম, কম্পাঙ্ক কম। এবার বুঝছো, মুখস্থ হয়ে গেল না? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। হ্যাঁ, এটা কি মুখস্থ হয়ে গেল না? হ্যাঁ, মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো এইভাবে করে করে তোমাদের আসলে এই টপিকগুলো পড়তে হবে। হ্যাঁ, এই টপিকগুলো এইভাবে করে করে তোমাদেরকে পড়তে হবে। সো এখন বলো, পুরো জিনিসটা তোমাদের কাছে আসলে ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এগুলো যত ভালো মতো মুখস্থ করবা, দেবা সকল টপিক তোমাদের কাছে তত বেশি ক্লিয়ার হবে। সো এইচডব্লিউ গুলো করো, ভালো মতো পড়ো, হোপফুলি দেখবা সবকিছু অনেক সহজ লাগবে। তারপরে যে বিচ্ছিন্ন বর্ণালী, নিরবচ্ছিন্ন বর্ণালী, বর্ণালীর প্রকারভেদ, উৎপত্তি অনুসারে শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, এবং এই যে দেখো আণবিক বা গুচ্ছ বর্ণালী, পারমাণবিক বা রেখা বর্ণালী। সো এগুলো তোমাদের হোপফুলি এখন আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সো
এই তো বাসায় মুখস্থ করো, যারা প্রথম ক্লাসটা করো নাই তারা প্রথম ক্লাসটা করো। এগুলো হোপফুলি তোমাদের বুঝতে আর খুব বেশি অসুবিধা হবে না। হ্যাঁ, এগুলো তোমাদের হোপফুলি বুঝতে আর অসুবিধা হবে না। তো সবার সাথে দেখা হচ্ছে আবারও পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো। সবার সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। হ্যাঁ, সো পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ ম্যাথের যাওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।